ভারত চাইলে শেখ হাসিনাকে নাও ফেরাতে পারে। ভারত শেখ হাসিনার মতো একটা দালাল আসলে যেভাবে বাংলাদেশে তৈরি করে রেখেছিল, এরকম দালাল আসলে কোনো দেশেই কারো পক্ষে তৈরি করা খুব কঠিন। শেখ হাসিনা ছিল ভারতের কর্মচারী, সো এরকম একজন কর্মচারীকে ভারত ফেরত দেবে এটা আমরা মনে করি না। যেই তৃণমূল নেত্রী মমতার গলার আওয়াজে বাংলাদেশে টেকা যায় না, প্রায় শান্তি বাহিনী পাঠানো দরকার, এই বয়ানগুলো তো আসলে আওয়ামী লীগের বয়ান। তো নতুন দালালদেরকে কিছু বাণী দেওয়ার জন্য কিন্তু ভারত তার পুরনো দালালকে প্রতিরক্ষা বা সুরক্ষা দেবে বলে আমার আশঙ্কা। স্বরাষ্ট্রমন্ত্রী তো একটা মানুষ ছিল, দিন শেষে যতই খারাপ হোক মানুষ তো, তার পাশে একটা পুলিশ আরো নির্বিকারভাবে বলে একটাকে মারি ওইটাই যায়, বাকিগুলার নড়ে না। বারবার বলা হয়েছে বিকল্পকে, আমি গেলে দেশে ইসলামী রাজত্ব কায়েম হবে। আফগানিস্তান তো হয় নাই বাংলাদেশ। আমি সংসদে দাঁড়িয়ে বলেছিলাম বাংলাদেশে মুক্তিযুদ্ধের বিপক্ষে কোনো দল যদি থাকে সেটা হচ্ছে আওয়ামী লীগ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শুভেচ্ছা সহ মাহবুব সৈকত প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংলাপে। দর্শক, আপনারা জানেন যে আমরা সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি এই সংলাপে, এবং আলোচক হিসেবে উপস্থিত থাকেন আপনাদের প্রিয় মুখগুলো। আছে তার ব্যতিক্রম নয়। আমি পরিচয় করে দিচ্ছি, স্টুডিওতে আজকে রয়েছেন, আমার ডান পাশে রয়েছেন আপনাদের খুবই প্রিয় একজন আলোচক ব্যারিস্টার রুমিন ফারহানা, সাবেক সংসদ সদস্য, বিএনপি নেত্রী, এবং বাঁ পাশে রয়েছেন আলো একজন অত্যন্ত পরিচিত মুখ, আবুল কালাম আজাদ মজুমদার, প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব। আপনাদের দুজনকে মাই টিভি স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করব, বিষয় হচ্ছে বাংলাদেশের চিঠি ফিরবে কি হাসিনা। যে অপরাধের, মানবতা বিরোধী অপরাধের কারণে আজকে আপনারা জানেন যে বাংলাদেশের পক্ষ থেকে পার্শ্ববর্তী দেশ ভারতকে চিঠি দেওয়া হয়েছে শেখ হাসিনাকে ফেরানোর জন্য। শুনতে চাই প্রথমেই কথা আবুল কালাম আজাদ মজুমদার আপনার কাছ থেকে। ইতিমধ্যেই দুজন উপদেষ্টা, পররাষ্ট্র এবং স্বরাষ্ট্র উপদেষ্টা, আজকে জাতিকে জানিয়েছেন যে ভারতের সাথে যে চুক্তি আমাদের, সেই চুক্তি অনুযায়ী তাদেরকে চিঠি দেওয়া হয়েছে। এই বিষয়টি একটু যদি জানান। জি, ধন্যবাদ। আজকে এই চিঠিটা দেওয়া হয়েছে, একটা নোট ভার্বাল গেছে আমাদের ফরেন মিনিস্ট্রি থেকে ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে আমাদের সাবেক প্রধানমন্ত্রী ওনাকে বিচারের মুখোমুখি করার জন্য বাংলাদেশে ফেরত চেয়ে। তো এটা একটা সিগনিফিক্যান্ট স্টেপ আমি মনে করি, কারণ এই অনেকদিন ধরেই এ বিষয়ে অনেক কথা হচ্ছিল, বাংলাদেশ তাকে ফেরত চাইবে কিনা, চাইলে কখন চাইবে, কিভাবে চাইবে, কোন প্রক্রিয়ায় চাইবে। তো এই আজকের এই সিদ্ধান্তের ফলে একটা বিষয় স্পষ্ট হলো, বাংলাদেশ তাকে চায়, ওনাকে বিচারের মুখোমুখি করার জন্য, বা সরকারের যে কমিটমেন্ট, এই কমিটমেন্টটাও আরও স্পষ্ট হলো। এবং আপনি দেখেছেন, আপনারা একটু আগে এখানে যে রিপোর্টটা দেখাচ্ছেন, অনেকগুলো মানুষ শহীদ হয়েছে এবং শহীদের মৃত্যুর মিছিল এখনও থামেনি। আজকেই একজন মারা গেছে, ছোট্ট একটা কিশোর, মাত্র 12 বছর বয়স। তার বিশাল একটা ভবিষ্যৎ সামনে পড়েছিল তার, কিন্তু এই স্বৈরাচার বিরোধী আন্দোলনে তার জীবনটা চলে গেছে, তিনি শহীদ হয়েছেন। তো এরকম যখন পরিস্থিতি, তখন আসলে কারো পক্ষে এটা ভোলা সম্ভব নয় কি বিভীষিকার মধ্য দিয়ে আসলে বাংলাদেশ গিয়েছে। একটা তো আছে দুঃশাসন, যেটা দীর্ঘদিনের দুঃশাসন। তারপরে এই দুঃশাসনটা অবসানের আগে যে আন্দোলনটা হয়েছে, এই আন্দোলনের সময় মানুষকে কীরকম একটা দুঃসহ এবং বিভীষিকাময় একটা পরিস্থিতির মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল। আপনার এই স্টুডিও থেকে খুব বেশি দূরে নয়, অনেকগুলো মানুষ মারা গিয়েছে, যেখানে অনেক আজকে রামপুরা খুবই কাছে। জি, আজকে আপনার আমরা দেখেছি অনেক আহত যারা আন্দোলনে, তারাও এসেছিলেন ওই শহীদের জানাজায়। তো এই জিনিসগুলো কিন্তু খুব সহজে ভোলা যায় না। এটা কিন্তু আপনি চাইলেই মানে স্মৃতি থেকে ভুলে যাবেন না। আর বিচারের দাবি যে এটা কিন্তু কোনো পলিটিক্যাল রেটরিক না, এটা একেবারে চূড়ান্ত বাস্তবতা। আমরা চোখের সামনে আমরা দেখছি, আমাদের ভাইয়েরা যারা আহত হয়েছে তারা এখনও মারা যাচ্ছে, যারা আহত হয়েছে তাদের অনেকে এখনও হাসপাতালের বিছানায় কাটাচ্ছে। এই বিচারের দাবি, এটা নিয়ে আসলে কোনো কম্প্রোমাইজ করার সুযোগ নেই কারো পক্ষে। এবং সেই দৃষ্টিকোণ থেকে সরকার যে তার আগে থেকে যে অঙ্গীকারটা করেছিল যে কোনো মূল্যে সরকার এই বিচারটা করবে, তার একটা আমি বলবো যে ইট ইজ ওয়ান স্টেপ ফরওয়ার্ড। আজকে এটি একটি পদক্ষেপ নিঃসন্দেহে। ব্যারিস্টার রুমিন ফারহানা আইনের লোক, আবার আইন প্রণয়নেরও লোক ছিলেন, আগামীতেও থাকবেন আপনারা, সেই প্রত্যাশা আমরা করতেই পারি। প্রশ্ন হচ্ছে, আহতরাও কেবলমাত্র জানাজায় আসেনি, আহতরা কিন্তু বিক্ষোভে অংশ নিয়েছিল যে সঠিক বিচারের দাবিতে। সরকারের পক্ষ থেকে বলছে যে পার্শ্ববর্তী এত বড় দাদাদের বা মোড়ল দেশ
তাদের কাছ থেকে সাবেক প্রধানমন্ত্রীকে চাওয়ার জন্য চিঠি পাঠানোর যে সিদ্ধান্ত, এটি কি দৃষ্টান্ত মনে করেন কিনা? কতটা আগালো এর মাধ্যমে এই বিচার প্রক্রিয়া? আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই সরকার যে কয়েকটি ক্ষেত্রে ডেফিনেটলি ধন্যবাদ পেতে পারে, তার মধ্যে একটি হচ্ছে আমরা বহু বছর পর আবার ভারতের চোখে চোখ রেখে কথা বলতে পারছি। আমরা একটি স্বাধীন সার্বভৌম জাতি হিসেবে সমমর্যাদার ভিত্তিতে বসতে পারছি এবং আমরা ভারতের কাছে নানান বিষয়ে কৈফিয়ত তলব করতে পারছি। গত 15 বছর আমরা এই বিষয়গুলো আসলে ভুলতে বসেছিলাম। তো সেই দিক থেকে দেখতে গেলে ডেফিনেটলি ইটস আ পজিটিভ স্টেপ। কিন্তু আমি বন্দি প্রত্যাপর যে আইনটা 2013 সালে হয়েছে, আমি ওটা পড়েছি, ওটার রেলেভেন্ট ক্লজগুলো আমি দেখেছি। এখানে অনেকগুলো ধারার এক্সেপশন, টু এক্সেপশন, আবার তার এক্সেপশন আছে। সো এই আইনের মারপ্যাচে ভারত চাইলে শেখ হাসিনাকে নাও ফেরাতে পারে, এটা গেল আইনি দিক। কিন্তু বিষয়টা তো কেবল আইনি নয়, শেখ হাসিনা তো একজন সাধারণ অপরাধী হিসেবে আসলে ভারতে পালিয়ে নেই। শেখ হাসিনা এমন একজন ব্যক্তি যিনি গত 15 বছর বাংলাদেশকে ভারতের ডিফ্যাক্টো একটা কলোনিতে পরিণত করে রেখেছিলেন। শেখ হাসিনা সেই ব্যক্তি যিনি ভারতের স্বার্থ বাংলাদেশের স্বার্থের অনেক ঊর্ধ্বে সবসময় রেখেছেন। শেখ হাসিনা সেই ব্যক্তি যিনি নিজে ক্ষমতায় থাকবার বিনিময়ে যা ভারত চেয়েছে এবং যা ভারত চায়নি তার সকল কিছুই ভারতকে দিয়েছে, এবং এত কিছু দিয়েছে যে এক পর্যায়ে তিনি নিজেই বলেছে যে আমি ভারতকে যা দিয়েছি সেটা ভারত আজীবন মনে রাখবে। সো এরকম একটি কর্মচারী, কোট আনকোট কর্মচারী ভাষাটি আমার নয়, ভারতের একজন সাংবাদিক অর্ক ভাদুরীর, তিনি বলেছেন শেখ হাসিনা ছিল ভারতের কর্মচারী। সো এরকম একজন কর্মচারীকে ভারত ফেরত দেবে এটা আমরা মনে করি না। ভারত ফেরত দেবে না, তার অনেকগুলো কারণ আছে। এক হচ্ছে, আপনার নিশ্চয়ই মনে আছে যখন 5 তারিখে শেখ হাসিনা দেশের মানুষের তাড়া খেয়ে ভারতে পালিয়ে গেল, তখন কিন্তু ভারতের সর্বদলীয় একটা সভা হয়েছে এবং সেখানে কংগ্রেস বলেন, বিজেপি বলেন, যারা যে কোনো বিষয়ে একজন আরেকজনকে এক চুলো ছাড় দিতে রাজি নয়, তারা কিন্তু সকলেই শেখ হাসিনার বিষয়ে একমত হয়েছে। এবং যতবারই শেখ হাসিনার প্রসঙ্গ ভারতে আলোচিত হয়েছে, ততবারই খুবই আশ্চর্যজনকভাবে দল মত নির্বিশেষে সকলেই এক সুরে কথা বলেছে। যেই তৃণমূল নেত্রী মমতার গলার আওয়াজে বাংলাদেশে টেকা যায় না প্রায়, সেই তৃণমূল নেত্রী মমতা অবলীলায় বলেছে বাংলাদেশে নাকি শান্তি বাহিনী পাঠানো দরকার। এই বয়ানগুলো তো আসলে আওয়ামী লীগের বয়ান, তাই না? যে বাংলাদেশে একটা দাঙ্গার মতন পরিস্থিতি হচ্ছে, এটা তো একেবারেই মানে আওয়ামী লীগের নিজস্ব বয়ান। সো এটা সুরে যখন তৃণমূল নেত্রী সুর মেলান, তখন আমাদের আসলে বুঝতে বাকি থাকে না। এর বাইরে তো আপনার বিজেপি, কংগ্রেস আছে। আমি বলছি যে মমতা যেহেতু কিছুটা প্রতিবাদী কণ্ঠ হিসেবে বিভিন্ন জায়গায় আবির্ভূত হন, কিন্তু এই হাসিনার ব্যাপারে কিন্তু তিনি আবার আওয়ামী লীগের লাইনে অ্যালাইন্ড। সো এরকম একটি দেশ থেকে আপনি ভারতকে মানে অবস্থান থেকে ভারতকে আপনি সরাতে পারবেন বলে এই সরকার বা অন্য কোনো সরকারও সরাতে পারবে বলে আমি মনে করি না। আর আরেকটা বিষয়, যেটা ভারত যদি শেখ হাসিনাকে ফেরত দেয়, তাহলে এই ধরনের তাবেদার এবং এই ধরনের কর্মচারী ভবিষ্যতে কিন্তু ভারত আর খুঁজে পাবে না। বিকজ এই কর্মচারীর বিপদে যদি ভারত কর্মচারীর পাশে না দাঁড়ায়, কর্মচারীর দুর্দিনে যদি ভারত কর্মচারীকে আশ্রয় না দেয় এবং কর্মচারীকে উল্টো বিপদের মুখে ঠেলে দেয়, কারণ শেখ হাসিনা আসলে আসলে সরকারকে কিছু করতে হবে না, মানুষই তাকে মেরে ফেলবে বলে আমার ধারণা। মানে একটা এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর মতন পরিস্থিতি তৈরি হবে। মানে পুরো জুডিশিয়াল প্রসেসে এই বিষয়টি নিষ্পত্তি হওয়ার মতন অবস্থা হবে বলেও আমি মনে করি না। সো সেই জায়গা থেকে আমার মনে হয় ভারত কোনোভাবেই শেখ হাসিনাকে ফেরত দেবে না। তবে ডেফিনেটলি এটা সরকারের তরফ থেকে একটা নোট দিয়ে রাখা, একটা নোক্তা দিয়ে রাখা যে আমরা কিন্তু অফিসিয়ালি শেখ হাসিনাকে চেয়েছি, এবং এই নোটেরও দাম আছে। নিশ্চয়ই ব্যারিস্টার রুমিন ফারহানা, আপনি যেমনটা বলেছেন যে সেখানে সারা দেশের মানুষের ক্ষোভ যদি নাও বাদও দেই, 20,000 আহত, শাহাদাত বরণকারী 2,000 পরিবারের সদস্য, তারাও যদি তার আসার কথা শুনে বিক্ষোভ করে, সেই সংখ্যাটা কত হবে? অনেক। আবুল কালাম আজাদ, আপনার কাছে একটু ফিরি। সেটি হচ্ছে যে অনেকগুলো এই যে
আশার নাকি হতাশার জানি না, আপনি আশার কথা কিছুটা শোনালেন সরকারের পক্ষ থেকে, ব্যারিস্টার রুমিন ফারহানা আবার একটু হতাশার কথা শুনিয়ে দিলেন যারা বিচার চাচ্ছেন। আসলে আশার হতাশার মাঝখানে কোনো পথ আছে কিনা ফেরানোর? না, আমরা তো সবসময় আশা করব ভারত যেভাবে আমাদের দেশের সংখ্যালঘুদের অধিকার নিয়ে, অতিরঞ্জিত ডাটা নিয়ে যেভাবে কথা বলছে, আমাদেরকে মনে হতে পারে তারা বোধহয় মানবাধিকারের ফেরিওয়ালা হয়ে গেছে এখন, মানবাধিকার রক্ষায় সোচ্চার তারা। তো তারা যদি মানবাধিকার রক্ষায় যদি তারা সোচ্চারী হয় এবং তারা যদি সত্যিকার অর্থেই আসলে আন্তরিকভাবে মানুষের অধিকার চায়, তাহলে আমাদের দেশে যারা আহত হয়েছে, শহীদ হয়েছে, মানুষ যারা ভোট দিতে পারেনি দীর্ঘদিন, যাদের আসলে কোনো অধিকার ছিল না, তো তাদের তো বিচার পাওয়ার অধিকার আছে। তারা এই বিচার পাওয়ার অধিকারের প্রতি তারা সম্মান জানাবে, এটাই তো কাঙ্ক্ষিত। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমি একটা বিষয়ে আপার সাথে একমত পোষণ করি না, যে শেখ হাসিনা বাংলাদেশে এলে কোনো ধরনের এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের শিকার হবে। আমি মনে করি যে বাংলাদেশ সরকার শেখ হাসিনার জন্য বিচারের আয়োজন করার জন্য যথেষ্ট পরিপক্ক, এবং এ বিষয়ে সরকারের কমিটমেন্ট নিয়েও কোনো দ্বিধাদ্বন্দ্বের কোনো সুযোগ নেই। তবে কিছু আশঙ্কার কথা ওনার আছে, উনি বলেছেন, আমি সেক্ষেত্রে ওনার সাথে জাস্ট যোগ করতে চাই। ভারত শেখ হাসিনার মতো একটা দালাল আসলে যেভাবে বাংলাদেশে তৈরি করে রেখেছিল, এরকম দালাল আসলে কোনো দেশেই কারো পক্ষে তৈরি করা খুব কঠিন। তো কিন্তু বাংলাদেশে তো তার স্টেকটা শেষ হয়ে যায়নি। বাংলাদেশে যদি কোনো নতুন দালাল তৈরি করতে হয় তাহলে সেই দালাল কিভাবে আশ্বস্ত হবে যে আমি যদি তোমার দালালি করি তাহলে তুমি আমাকে কি দিবা, তুমি কি আমাকে এভাবে কখনো, আমি যদি জনরসে পড়ি তাহলে কি তুমি আমাকে কখনো প্রোটেকশন দিবা কিনা। তো নতুন দালালদেরকে কিছু বাণী দেওয়ার জন্য কিন্তু ভারত তার পুরনো দালালকে প্রতিরক্ষা বা সুরক্ষা দিবে বলে আমার আশঙ্কা। ওকে, আমি আবারও একটু ফিরি রুমিন আপা, সেটি হচ্ছে যে আমরা শেখ হাসিনা, তো শেখ হাসিনা একটা হয়তো ব্যক্তি, শুধু শেখ হাসিনা নয়, উনি তো গোটাটা ওনার যে রেজিম, সেই রেজিমকে নিয়েই, রেজিমটাকেই হয়তো নামকরণ আপনারা করছেন যে শেখ হাসিনা। এক শেখ হাসিনা চলে গেছে, কিছু শেখ হাসিনার যারা রেজিমের অংশ, আমরা মাত্র হাতে গোনা কয়েকজনকে বিচারের আনতে দেখছি। এর বাইরের যারা, তারা কোথায়? শুধু শেখ হাসিনার আলোচনাই হচ্ছে, তার সাথে যারা সাপোর্ট দিচ্ছিল তারা কোথায়? মন্ত্রী পরিষদেরও তো বিশাল একটা অংশ ছিল। একদম। আমি আপনার প্রশ্ন চাওয়ার আগে আমার কথা বোধহয় আমি লাস্ট সেগমেন্টে খুব ক্লিয়ার করতে পারিনি, আমি আরেকটু ক্লিয়ার করি। এক্সট্রা জুডিশিয়াল কিলিং বলতে আমি কিন্তু কোনো রাতের অন্ধকারের এক্সট্রা জুডিশিয়াল কিলিং বুঝাইনি। আমি বলেছি মানুষের জনরোষটা এত ভয়ঙ্কর যে শেখ হাসিনা আসলে মানে পাবলিক স্ফেয়ার তো দূরেই থাক, মানে দেশের মাটিতে পা দেওয়ার সাথে সাথে কি অবস্থা দাঁড়াবে এবং তিনি ছিন্ন ভিন্ন হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। আমি জাস্ট এইটুকুই বলেছিলাম। আর আপনি যেটা বলেছেন, হ্যাঁ ডেফিনেটলি শেখ হাসিনা তো একা একা শেখ হাসিনা হয়ে উঠতে পারে না। শেখ হাসিনাকে যদি আমরা একটা অবস্থা ধরি, একটা টার্ম ধরি, যে এই ভদ্র মহিলা আসলে অনেক কিছু রিপ্রেজেন্ট করে। উনি বাংলাদেশে ভোট ব্যবস্থা ধ্বংসকে রিপ্রেজেন্ট করে, উনি বাংলাদেশের মানুষকে গুম করে তাকে 3 ফুট বাই 4 ফুট একটা ঘরে, যার মাথার কাছে বাথরুম, মানে রুমের ভেতরে মাথার সাথে বাথরুম, এই অবস্থায় রাখে, সেটাকে রিপ্রেজেন্ট করে। উনি বাংলাদেশের মানুষের মুখে সেলাই করে দেওয়ার মতন একটা সংস্কৃতি তৈরি করাকে রিপ্রেজেন্ট করে। উনি ভয়াবহভাবে মানবাধিকার লঙ্ঘনকে রিপ্রেজেন্ট করে। উনি ইলেকট্রিক চেয়ারে বাংলাদেশের বিরোধী মত, বিরোধী কণ্ঠকে বসিয়ে তার উপর মানে ভয়ানক নির্যাতনকে রিপ্রেজেন্ট করে। তো শেখ হাসিনা তো আসলে অনেক অবস্থাকে একসাথে রিপ্রেজেন্ট করে, কিন্তু উনি তো একা এই অবস্থাটা তৈরি করতে পারতেন না। ওনার সহযোগী হিসাবে অনেকেই কাজ করেছে। ফর এক্সাম্পল, পুলিশ প্রশাসন চোখ বন্ধ করে কাজ করেছে। কেন কাজ করেছে? বিকজ পুলিশ প্রশাসনকে বোঝানো হয়েছে যে আমাকে ক্ষমতায় রাখতে আমার সকল অন্যায্য, অবৈধ এবং অমানবিক যেই আদেশগুলো আমি দেব তার সকল কিছুই তোমাদের পালন করতে হবে। এর বিনিময়ে তোমাদেরকে ব্ল্যাঙ্ক চেক দেয়া হবে, তোমাদের যা খুশি তাই করবা। সে কারণেই সকল গুম যে সরকারিভাবে হয়েছে তা না, অনেক প্রাইভেট প্র্যাকটিসও হয়েছে। ফর এক্সাম্পল, নারায়ণগঞ্জে 7 খুন, এটা একটা প্রাইভেট প্র্যাকটিস। ব্যক্তি পয়সা দিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করে এই ঘটনা ঘটিয়েছিল। তো এই যে তাদেরকে অস্বাভাবিক অবৈধ ক্ষমতা দেয়া এবং বিশেষ করে দুর্নীতির ব্যাপারে তো পুরোপুরি সরকার চোখ বন্ধ করেছিল। দফায় দফায় কর্মকর্তা কর্মচারীদের বেতন বাড়ানো হয়েছে, সুযোগ সুবিধা বাড়ানো হয়েছে, গাড়ি বাড়ি দেয়া হয়েছে, সকলভাবে মানে একেবারে টপ ক্লাস বিজনেসম্যানের জীবন যা হয়, লাক্সারিয়াস জীবন, সেটা তাদেরকে দেয়া হয়েছে। বাট তার বিনিময়ে
তাদেরকে অমানুষের মতন আচরণ করতে হবে। না হলে আপনি বলেন তো স্বরাষ্ট্রমন্ত্রী নির্বিকার দ্বারায়, এটা উনি তো একটা উনি তো মানুষ, তাই না? আমার স্বরাষ্ট্রমন্ত্রী তো একটা মানুষ ছিল দিন শেষে, যতই খারাপ হোক মানুষ তো। তার পাশে একটা পুলিশ আরো নির্বিকার ভাবে বলে একটাকে মারি ওইটাই যায়, বাকিগুলা নড়ে না। তো এই যে একটা মানুষের একটা জেনারেশনের একটা ফোর্সের ভেতরে অমানুষ তৈরি করা, তাদের মধ্যে সকল রকম ন্যায় নীতি বোধ নষ্ট করে দেয়া, এটা তো তার একার পক্ষে সম্ভব ছিল, কিন্তু সেটা করেছে। ব্যবহার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে, ব্যবহার করেছে সফট পাওয়ারকে, মিডিয়াকে ব্যবহার করেছে, সংস্কৃতি অঙ্গনকে ব্যবহার করেছে, নাগরিক সমাজকে ব্যবহার করেছে। আজকাল অনেকেই খুব দুঃখ নিয়ে বলেন, যেমন বদরুদ্দিন ওমর বলেছেন, সিরাজুল ইসলাম বলেছেন, আমি সেদিন দেখলাম সলিমুল্লাহ খান স্যারও বলেছেন যে বাংলাদেশে আসলে কোনো বুদ্ধিজীবী নাই, বাংলাদেশে সেই অর্থে কোনো নাগরিক সমাজ এক্সিস্ট করে না। বিকজ যেই মানুষটি তার মেধা, তার মনন, তার বুদ্ধিকে বিক্রি করে দেয়, হয় ভয়ে, না হয় চাপে, না হলে কোনো কিছুর লোভে, সেই মানুষটি তো আসলে একজন নাগরিক হিসেবে, একজন বুদ্ধিজীবী হিসেবে, একজন জাতির বিবেক হিসেবে দাঁড়াতে পারেন না। সো এই সফট পাওয়ারগুলোকেও শেখ হাসিনা ক্রমাগতভাবে ব্যবহার করেছে তার থাকাকে লেজিটিমাইজ করতে। এমন একটা অবস্থা তৈরি করা হয়েছে বিকল্পকে, অ্যাজ ইফ শেখ হাসিনা চলে গেলে বাংলাদেশ নরকে পরিণত হবে। বারবার বলা হয়েছে বিকল্পকে, আমি গেলে দেশে ইসলামী রাজত্ব কায়েম হবে। শেখ হাসিনা গেছে 5 মাস, বাংলাদেশে কি ইসলামী রাজত্ব কায়েম হয়েছে? না, ইসলামী রাজত্ব তো নেগেটিভ কোনো কিছু না, নেগেটিভ কিছু না, একদমই তাই। কিন্তু যেটা যা সে মিন করেছে সেটা হচ্ছে সিরিয়ার মতো একটা অবস্থা হবে, বাট সেটাও কি হয়েছে? হয় নাই তো, হয় না। আফগানিস্তান হবে, আফগানিস্তান তো হয় নাই বাংলাদেশ। তারপরে যেটা দ্বিতীয় প্রশ্ন সে সবসময় তুলতো, ভয়ে ভয়ে ঢুকাচ্ছিল মানুষের মধ্যে, এবং সে মুক্তিযুদ্ধের সোল এজেন্ট হয়ে গেছে। বাংলাদেশে আর কেউ মুক্তিযুদ্ধ করে নাই, বাংলাদেশের কোনো পরিবার শহীদ হয় নাই, বাংলাদেশের কোনো পরিবারে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা নাই, বাংলাদেশে আর কোনো পরিবার মুক্তিযুদ্ধের সময় কোনো ত্যাগ স্বীকার করে নাই। একমাত্র শেখ হাসিনা, তার দল এবং তার পরিবার, এর বাইরে বাংলাদেশের মুক্তিযুদ্ধে কারো কোনো অবদান নাই। এই ন্যারেটিভটা বলতে 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 এমন অবস্থা তৈরি করেছে, পাঠ্যপুস্তক থেকে শুরু করে একেবারে শিশু বয়স থেকে ব্রেইন ওয়াশ করা থেকে শুরু করে একেবারে সংসদ পর্যন্ত সর্বত্র কিন্তু মুক্তিযুদ্ধ মানেই আওয়ামী লীগ। সেই কারণে আমি যখন এমপি ছিলাম, আমি সংসদে দাঁড়িয়ে বলেছিলাম বাংলাদেশে মুক্তিযুদ্ধের বিপক্ষে কোনো দল যদি থাকে সেটা হচ্ছে আওয়ামী লীগ। বিকজ মুক্তিযুদ্ধের যে মূল স্পিরিট, গণতন্ত্র, মানুষের ভোটের অধিকার, বাক স্বাধীনতা, কথা বলবার অধিকার, একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ, একটা বৈষম্যহীন বাংলাদেশ, ফর গড সেক। ইভেন ওই পোস্টারটা যদি চিন্তা করেন 70-60 দশকে, সোনার বাংলা শ্মশান কেন, সেই পোস্টারটাও কিন্তু বৈষম্যকে ইঙ্গিত করে। সেখানে একদম চালের দাম এখানে কত, ওখানে কত, তেলের দাম এখানে কত, ওখানে কত, আমাদের ডিফেন্সে এখানে বাজেট কত, একদম বৈষম্য, দুই পাকিস্তানের বৈষম্য নিয়ে হয়েছিল। সো বাংলাদেশে বৈষম্যকে হাসিনা যেই জায়গায় নিয়ে গেছে প্রতিটা সেক্টরে, এরপরে তো আসলে মুক্তিযুদ্ধের চেতনা থাকে। জি, আপনার কাছে ফিরবো। শুনছিলাম ব্যারিস্টার রুমিন ফারহানার কথা, ফিরছি প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। আপনি, আমরা যে আলোচনায় ছিলাম আসলে সেটি যদিও শিরোনাম হচ্ছে ফিরবে কি হাসিনা, সেইখানে আমরা যে বিষয়টি আমাদের দর্শকরা একটু আশ্বস্ত হতে চান যে এই অপরাধের সাথে জড়িত অন্য যারাই রয়েছেন তাদের বিচারের প্রক্রিয়াটা, যারা দেশে আছেন কিংবা দেশে নেই, বাকিদেরকে কিভাবে এই প্রক্রিয়ার মধ্যে আসলে নিয়ে আসবেন, এবং সেই প্রক্রিয়া শুরু তো হয়েছে, কবে নাগাদ হয়তো এর কোনো রায়ও আমরা পেতে পারি, এরকম কি সরকারের কোনো বা আদালতের সেই টার্গেটটা কি আসলে ট্রাইব্যুনালের? ধন্যবাদ আপনাকে। দেখেন, শেখ হাসিনার বিচার তো আর আলাদাভাবে এককভাবে হচ্ছে না। এমন কোনো মামলা নেই যেখানে শেখ হাসিনা একাই আসামি। জি, প্রায় সবগুলো মামলাতেই ওনার যারা সহযোগী ছিল, ওনার যাবতীয় দুষ্কর্ম বা দুঃশাসনের যারা সহযোগী ছিল তারাও আসামি, এবং তাদের অনেকেই কিন্তু এখন গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। নিয়মিত তাদেরকে আদালতে হাজিরা দিতেও দেখা যাচ্ছে। তো এই মামলাগুলো, আমাদের কিছু মামলা আছে যেগুলো আইসিটিতে হচ্ছে, এগুলো তদন্ত কাজ শুরু হয়েছে। তদন্ত আমরা আশা করি, কারণ ঘটনাগুলো কিন্তু খুব বেশি পুরনো না। কিছু মামলা আছে যেগুলো হয়তো আপনার শাপলা চত্বরের মামলা যেমন আছে, প্লাস আপনার বিএনপি নেতা কর্মীদের অনেকে গুম খুনের শিকার হয়েছেন, সেগুলো নিয়ে অনেকগুলো মামলা হয়েছে। সেই মামলাগুলোর ঘটনাটা হয়তো 2-4 বছর আগের, কিন্তু জুলাই
হত্যাকাণ্ডের স্মৃতি তো একেবারে তাজা, এগুলো প্রমাণ করা খুব দুঃসাধ্য কোনো বিষয় হবে না, কারণ এটা সবাই দেখেছেন, অনেক এভিডেন্স মানুষ রেখেও দিয়েছেন। তো আমরা বিশ্বাস করি যে অন্তত তদন্ত কাজটা খুব দ্রুতই শেষ হবে, নির্ধারিত সময়ে আদালত যে সময়টা নির্ধারণ করে দেবে, এবং বিচার প্রক্রিয়া তার স্বাভাবিকভাবেই চলবে। কিছু কিছু বিষয় আছে যে এটা কোনো সাজানো কোনো বিচার হবে না, যেহেতু কোনো সাজানো বিচার হবে না, সো একটা বিচারকে স্বচ্ছ করার জন্য যে ধরনের প্রক্রিয়া অনুসরণ করা দরকার সেই সবগুলো প্রক্রিয়াই সরকার অনুসরণ করবে। পাশাপাশি এইবার আপনারা দেখেছেন যে সরকার কিন্তু বিচারটাকে উন্মুক্ত রেখেছে এমনভাবে যে বিদেশি আইনজীবী আনার সুযোগ দিয়েছে পক্ষ বিপক্ষ যারাই থাকবেন, এবং চাইলে এটা সম্প্রচার করা যাবে বিচারের কিছু অংশ, আবার কিছু কিছু জিনিস রেকর্ড করা যাবে, এরকম অনেক সুযোগ কিন্তু সরকার গণমাধ্যম বা যারা পর্যবেক্ষক আছেন বা মানবাধিকার কর্মী আছেন তাদের জন্যও কিন্তু উন্মুক্ত রাখছে, যাতে একটাই আসলে লক্ষ্য, বিচারটা যাতে স্বচ্ছ হয়, বিচারের যাতে কোনো বিচার নিয়ে কোনো প্রশ্নবিদ্ধ বিচার না হয়। কারণ এইখানে অপরাধটা কিন্তু মিথ্যা না, প্রত্যেকে আমরা জানি যে এখানে অপরাধটা সংগঠিত হয়েছে, অপরাধটা কে সংগঠিত করেছে, কার দায় কতটুকু বিচার প্রক্রিয়ায়, আমি মনে করি যে শুধু সেটাই নির্ধারিত হবে এবং শাস্তির মাত্রাটা নির্ধারিত হবে। আমরা বিশ্বাস করি যে এই বিচারটা হবে এবং খুব স্বচ্ছ একটা বিচার হবে। সময় কতটা লাগবে এটা আসলে আদালত কত দ্রুত কাজ করতে পারবে তার উপর নির্ভরশীল, কিন্তু বিচার প্রক্রিয়ায় কোনো গাফিলতি হবে এটা আমার মনে হয় না। জি, আমি একটু সাথে যোগ করি, $300 মিলিয়ন। জি, এটা আসলে সংখ্যায় হয়তো মনে হচ্ছে 300 মিলিয়ন, মানে আমাদের বাংলাদেশের 300 টাকার মতো কিনা সেটি এরকম হয়তো মনে হতে পারে আমাদের। তো $300 মিলিয়ন পাচার শেখ হাসিনা জয়ের বিরুদ্ধে, এই পাচারের অভিযোগে দুদক অনুসন্ধান শুরু করেছে। এটি তো শুধুমাত্র এই দুজনের, কিন্তু এই যে নেক্সাস, তিনি, শেখ রেহানা সহ ওনার পরিবার এবং অন্যান্যর আরও বিরুদ্ধে সেই বিষয়টি আমরা দেখছি। তো এই যে মানি লন্ডারিংয়ের যে বিষয়গুলো রয়েছে, আমাদের দেশ থেকে অর্থ পাচার হয়ে গেছে এই তাদের মাধ্যমে, এই বিষয়ে গভর্নমেন্ট কতটা আগাচ্ছে অনুসন্ধান এবং টাকা ফিরিয়ে আনার কোনো প্রক্রিয়ার সুযোগ আছে কিনা? এই বিষয়টার অনেকগুলো দিক আছে। প্রথমত হচ্ছে যে যারা টাকাটা পাচার করেছে তাদেরকে বিচারের মুখোমুখি করা, এবং টাকাটা যে পাচার হয়েছে সেটা আসলে তদন্ত করে এটা প্রমাণ করা, কারণ এখানে অপরাধের কিছুটা অংশ দেশের বাইরে সংগঠিত হয়েছে, শুধুমাত্র বাংলাদেশে হয়নি। দেশের বাইরে যখন অপরাধটা সংগঠিত হয়, বিশেষ করে পাচারকৃত টাকাটা বিভিন্ন দেশে গিয়েছে, তো যেসব দেশে পাচারকৃত টাকা গিয়েছে তারাও কিন্তু এই টাকার সুবিধাভোগী, তাদের অর্থনীতিতে এই পাচারকৃত টাকাটা যোগ হয়েছে। আপনি 300 মিলিয়নের কথা বলেছেন এবং আপনি বলেছেন যে এটা খালি চোখে কম মনে হলেও আসলে এটা আসলে বড় অঙ্ক, কিন্তু এই দুর্নীতির যে ব্যাপকতার কথা আমরা জেনেছি বা আমাদের শ্বেতপত্র প্রস্তুত করে যে টাকার কথা বলা হয়েছে, প্রতি বছর $16 বিলিয়ন, এবং শেখ হাসিনার শাসনামলে 28 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। তো সেটার তুলনায় আসলে 300 বিলিয়ন ইজ এ পিনাট আমি মনে করি। তো এই যে বিশাল অঙ্কের টাকাটা গিয়েছে বাংলাদেশ থেকে, এটা তো কোনো না কোনো দেশে গিয়েছে, তো যেই কোনো না কোনো দেশের ইকোনমিতে সেটা রোল করছে এখন। তো তারা টাকাটা ফেরত দিতে কতটা আসলে সহযোগিতা করবে সেটা নিয়ে কিছুটা তো আমাদের দ্বিধাদ্বন্দ্ব থাকতেই পারে, কিন্তু একটা বড় আশার বিষয় হচ্ছে যে বিশ্বের যে বড় বড় যে তদন্ত সংস্থাগুলো আছে, বিশেষ করে এই অর্থ পাচার নিয়ে যারা কাজ করে, এবং কিছু কিছু সরকার, যুক্তরাষ্ট্র সরকার, যুক্তরাজ্য সরকার, এরকম আরও কিছু সরকার, সিঙ্গাপুর সরকার, তারা কিন্তু আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার সাথে তাদের যে রাষ্ট্রদূত বা তাদের যে আরও কর্মকর্তা পর্যায়ে যেসব বৈঠক হয়েছে, তারা কিন্তু এই ব্যাপারে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। পাচারকৃত টাকার ক্ষেত্রে প্রথম যেটা কাজ সেটা হচ্ছে যে টাকাটা আসলে কোথায় পাচার হয়েছে এটা শনাক্ত করা, তারপরে এটা প্রমাণ করা যে টাকাটা অবৈধভাবে পাচার হয়েছে, এবং সংশ্লিষ্ট দেশের আদালতেও কিন্তু এটা প্রমাণ করতে হবে যে এই টাকাটা অবৈধভাবে গিয়েছে, এবং সেটার জন্য আইনি প্রক্রিয়া অনুসরণ করে এটা ফিরিয়ে আনার একটা নির্দেশ তাদের কাছ থেকে নিতে হবে। তো এই বিষয়গুলো কিন্তু আসলে খুব তড়িঘড়ি করে করা সম্ভব না, কিন্তু সরকারের পক্ষ থেকে দুটো প্রক্রিয়ার কথা আমি বললাম, একটা হচ্ছে বিচার তদন্ত দুর্নীতির, সেটা আমাদের দুদক পুনর্গঠিত হয়েছে, তারা এই বিষয়ে কাজ শুরু করে দিয়েছে, আর পাশাপাশি এই তদন্ত এবং বিচারের প্রক্রিয়া শুরু করার অনেক আগে থেকেই কিন্তু টাকা ফিরিয়ে আনার যে উদ্যোগ, সেটা এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার আসলে প্রথম দিন থেকেই কিন্তু সে বিষয়ে উদ্যোগগুলো চলমান রয়েছে। আমরা আজকে দেখেছি যে
শেখ হাসিনা পরিবারের সদস্য টিউলিপ সিদ্দিকী যুক্তরাজ্যের সিটি মন্ত্রী। একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ সংক্রান্ত চুক্তির মাধ্যমে টিউলিপ সিদ্দিকী ও তার পরিবারের 4 সদস্য 4 বিলিয়ন পাউন্ড আত্মসাৎ করেছেন এমন অভিযোগ বাংলাদেশে অনুসন্ধান চলছে, এবং সে বিষয়ে যুক্তরাজ্যের যে কর্মকর্তারা আছেন সেখানের তারা ইতিমধ্যেই তার সাথে কথা বলেছেন। এটি হয়তো একটি ভালো দিক। বাকিদের এই না হয় তাদের পরিবার, এই পরিবারের বাইরে যে দুর্নীতিগুলো সেইগুলোর ব্যাপারে আসলে কতটা সিরিয়াস? না, কোনো আসলে দুর্নীতির ব্যাপারে কম সিরিয়াস না। পরিবারের যে দুর্নীতি আছে, তারা যেহেতু তারা সরকারে ছিল এবং সরকারে থেকে তারা শপথ ভঙ্গ করেছে, তারা সরকারের দায়িত্ব নিয়েছিল মানুষের কল্যাণের জন্য, মানুষকে কল্যাণ করবে বলে অঙ্গীকার করেছিল, কিন্তু তারা আসলে সংসদে দাঁড়িয়ে চেঁচিয়ে বলেছে তারা মানুষের কল্যাণ করছে, কিন্তু আসলে মানুষের কল্যাণ করেনি, তারা অকল্যাণ করেছে। তো তাদের অপরাধের মাত্রাটা, এটার একটা রাজনৈতিক গুরুত্ব আছে, যে কারণে এটা আলোচনা বেশি হচ্ছে। কারণ তারা একই সাথে মানুষের কাছে দেয় অঙ্গীকার ভঙ্গ করেছে, মানুষের সাথে প্রতারণা করেছে, পাশাপাশি দেশের সাথে প্রতারণা করেছে, এবং অপরাধ তো করেছে এই টাকা পাচার করে দেশের অর্থনীতিটাকে পঙ্গু করে দিয়ে। তাদের অপরাধের গুরুত্ব অন্য আরেকজন বা অন্য আর 5 জন টাকা পাচারকারী, বিশেষ করে ব্যবসায়ী, তাদের চেয়ে বেশি। এইটার সরকারের এই সাবেক সরকারের সাথে সংশ্লিষ্ট বা সাবেক সরকার প্রধানের পরিবারের সাথে যারা সংশ্লিষ্ট, তাদেরকে তদন্তের আওতায় আনার মানে এই না যে অন্য যারা আছে তাদেরকে আসলে কোনো ছাড় দেওয়া। আপনি অলরেডি দেখেছেন যে সাবেক সরকারের যে মন্ত্রী, উপদেষ্টা, তাদের সম্পদের তথ্য কিন্তু অলরেডি কিছু কিছু ক্ষেত্রে বেরিয়ে এসেছে। কারো কারো ক্ষেত্রে কয়েকশো বাড়ির তথ্য বিদেশ থেকে জানা গেছে, কয়েক হাজার কোটি টাকা। শুধুমাত্র যে সব যে আমাদের তদন্তকারী সংস্থা বলছে তা না, আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত অনেক মিডিয়াতেও কিন্তু এইগুলো নিয়ে রিপোর্ট হচ্ছে, এবং এই রিপোর্ট হওয়ার ফলে আমরা বিশ্বাস করি যে বাংলাদেশে তো এক ধরনের বিরুদ্ধে একটা জনমত আছেই। আমরা মনে করি যে এর বাইরে বিশ্বেও কিন্তু, বিশেষ যেসব দেশে আসলে গণতান্ত্রিক চর্চা আছে, সেখানেও কিন্তু একটা জনমত তৈরি হবে, বিশেষ করে যুক্তরাজ্যে, যেখানে একজনের অভিযুক্তের কথা আপনি বলেছেন যে সেই দেশের উনি একজন আইন প্রণেতা। তো সেখানেও যদি জনমত তৈরি হয়, তাহলে আমি বিশ্বাস করি যে এই বিষয়গুলো আমাদের জন্য আরেকটু সহজতর হবে। জি, ব্যারিস্টার রুমিন ফারহানা, আপনার কাছে ফিরি ঠিক দুর্নীতি প্রসঙ্গেই। আসলে আমাদের জনগণ কি আশ্বস্ত হতে পারবে যে ধারায় বা যেভাবে আগাচ্ছে এই যে দুর্নীতির বিচার প্রক্রিয়া, সেখানে আমরা হয়তো মানবতা বিরোধী অপরাধ বলছি, এই যে এত পাচার হয়ে যাচ্ছে, এইটাকে কোন ধরনের আসলে অপরাধ বলতে পারি আমরা? পাচার হয়ে গেছে, হ্যাঁ, অলরেডি শুধু একটা শ্রেণী না, আমরা যে পাওয়ার প্ল্যান্টের মাধ্যমে বলেন, শেয়ার বাজার থেকে বলেন, শুধু ব্যবসায়ী না, শুধুমাত্র আইন প্রণেতা যারা ছিলেন তারা না, সরকারি বেসরকারি সবাই, এত যে এই বিশাল একটা সংখ্যা, এই সংখ্যাকে কিভাবে আসলে জালে আটকাবেন, আইনের জালে? আপনাদের মনে থাকবার কথা, যখন আবুল মাল আব্দুল মুহিত হাসিনার ফার্স্ট টার্মে ওনার অর্থমন্ত্রী ছিলেন, তখন তিনি একবার বলেছিলেন 4000 কোটি টাকা ইজ আ পিনাট। সেই যে তাদের যাত্রা শুরু, সেটা তো এরপরে মেয়াদের পর মেয়াদ বিনা ভোটে ক্ষমতায় থাকা, মানুষকে যে প্রশ্নের জবাব না দেয়া, আমাদের সংসদকে কার্যকর না করা, সংসদে যে বিষয়গুলো উত্থাপিত হয় সেগুলোকে স্পষ্টভাবে অ্যাড্রেস না করা, ইত্যাদি 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 গত 15 বছর ধরে হয়েছে। এবং এই সব কিছুই হয়েছে লুটপাটকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দেবার জন্য। আমি একটু আগে আপনাকে বলছিলাম যে হাসিনা কি করে হাসিনা হয়ে উঠলো। দেখুন, হাসিনা অবাধে মানুষকে লুট করতে দিয়েছে, সেটা তার হাসিনা হয়ে ওঠার একটা অন্যতম মানে রহস্য। তাকে সে লুট করতে দিয়েছে, তার বিনিময়ে তাকে ক্ষমতায় রাখা হয়েছে। 2 হচ্ছে, সে মানুষের মধ্যে ইটগুলো, মানুষের যে খারাপ কুপ্রবৃত্তি বলা হয়, এগুলোকে সে খুব ভালোভাবে মানুষের মধ্যে জাগ্রত করতে পেরেছে। লোভ, হিংসা এবং টাকার জন্য মরিয়া হওয়া, যে কোনো মূল্যে অর্থশালী হতে হবে, বিত্তশালী হতে হবে, এবং একেবারে বিনা পুঁজিতে রেন্ট সিকিং এর মাধ্যমে, ফর এক্সাম্পল পাওয়ার প্ল্যান্টের যেটা রেন্ট সিকিং, একেবারে স্রেফ রেন্ট সিকিং এর মাধ্যমে টাকা বানানো, আপনাদের ক্যাপাসিটি চার্জের নামে হাজার হাজার কোটি টাকা তৈরি করা, এগুলো তারা করেছে। গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি বলে একটা সংস্থা আছে, বৈশ্বিক সংস্থা, যারা প্রতি বছর বিভিন্ন দেশ থেকে কত টাকা আমদানি রপ্তানির ডিফারেন্স থেকে কত টাকা বিদেশে পাচার হচ্ছে ওভার ইনভয়েসিং, আন্ডার ইনভয়েসিং এর মাধ্যমে, এটার একটা পরিসংখ্যান তারা দেয়। আপনি জানেন 2014 পর থেকে জিআইএফ কে আমদানি রপ্তানি সংক্রান্ত কোনো তথ্য সরকার দেয় নাই। এ কারণেই যে কেবলমাত্র আমদানি রপ্তানি, হুন্ডি বাদ দেন, কেবলমাত্র আমদানি রপ্তানির আড়ালে
জি 14 পর্যন্ত বাংলাদেশ থেকে প্রতি বছর গড়ে পাচার হয়েছে 72,000 কোটি টাকা, এটা জিএফআই এর রিপোর্ট। আর এর সঙ্গে যদি হুন্ডি যোগ করেন, এর সঙ্গে যদি আপনি আমদানি রপ্তানির বাইরে একেবারে অবৈধ পন্থায় যে টাকাগুলো গেছে সেগুলোকে যোগ করেন, সেটা কয়েক লক্ষ কোটি টাকা হয়ে দাঁড়াবে। সেই কারণেই 2014-13 সালের পর থেকে জিআইএফ কে কোনো রকম তথ্য দেওয়া হয়নি। জি আপনি চিন্তা করেন, বাংলাদেশে ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট আছে, বাংলাদেশে এসবি আছে, বাংলাদেশ ব্যাংক আছে, বাংলাদেশে আইন প্রয়োগকারী সংস্থাগুলো আছে, গোয়েন্দা সংস্থা আছে, দুদক আছে। এতগুলো সংস্থার নজর এড়িয়ে এই যে প্রতি বছর $16 বিলিয়ন বাইরে চলে যাওয়া, আপনি কি মনে করেন এদের প্রত্যেকের যোগসাজশ ছাড়া এটা সম্ভব ছিল? সম্ভব ছিল, সুযোগই নাই। আপনার ডান পাশে দাঁড়াবে সালমান এফ রহমান, আপনার বাম পাশে দাঁড়াবে এস আলম। আপনি কি জাতির কাছে, আপনার প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারীদের কাছে একটা বার্তা দিচ্ছেন না? বার্তাটা হচ্ছে লুট করো, পাচার করো, কাউকে জবাবদিহিতার মধ্যে আনা যাবে না। এভাবেই তো ভদ্রমহিলা ক্ষমতায় থেকেছেন, শেখ হাসিনা এভাবেই ক্ষমতায় থেকেছেন। তো ঠিক এর অবশ্যম্ভাবী পরিণতি যেটা, সেটা হচ্ছে আমাদের অর্থনীতি একটা ভয়াবহ অবস্থার মধ্যে পড়েছে। আমি এই সরকারকে আরেকটা দিকেও ধন্যবাদ দিতে চাই, সেটা হচ্ছে শ্বেতপত্র প্রণয়ন এবং পরিসংখ্যানগুলো সঠিক বলা। অনেকগুলো অর্থনীতির সূচকে কিন্তু এর ফলে অবনমন হয়েছে, খারাপ হয়েছে। কিন্তু এই সরকার, যেহেতু এই সরকার ভোটে দাঁড়াবে না, তো তাদেরকে আসলে নিজের চেহারা সুন্দর দেখানোরও কোনো প্রয়োজন নাই। সেই কারণেই সম্ভবত তারা সঠিক পরিসংখ্যান যেটা, সেটা তারা প্রকাশ করেছে। বিকজ আমাদের ডেটা ম্যানিপুলেশন গত 15 বছরে আরেকটা ভয়াবহ বিষয়, যে কারণে আমরা অর্থনীতির প্রকৃত চিত্রটা কেউ জানি না। আমাদের জিডিপি প্রবৃদ্ধি কত আমরা জানি না, মাথাপিছু আয় কত আমরা জানি না, এক্স্যাক্টলি কত, রিজার্ভ কত এটা নিয়েও অনেক ধোঁয়াশা আছে, মূল্যস্ফীতি কত আমরা জানি না। সো এই যে অর্থনীতির বিভিন্ন তথ্যগুলোকে চেপে রেখে অর্থনীতিকে সুন্দর স্বাস্থ্যবান দেখানো, এটা হচ্ছে অর্থনীতির জন্য সবচেয়ে বড় ক্ষতিকর দিক। আমি বলবো টাকা পাচার কিংবা মন্দ ঋণের চেয়েও, শেয়ার কেলেঙ্কারির চেয়েও, ব্যাংক লুটের চেয়েও এই ডেটা ম্যানিপুলেশন এটা আরেকটা ভয়াবহ দিক। মিস্টার রুমিন ফারহানা, এই আলোচনায় আমরা ফিরবো। আমার ফিরে হয়তো একটা প্রশ্ন থাকবে। আপনি এর আলোচনায় বলেছেন যে শেখ হাসিনার প্রশ্নে ভারতের রাজনৈতিক দলগুলো একমত হয়েছে। এই যে এত অপকর্মের কথা বললেন সব দিক থেকে, তার যে সিন্ডিকেট রয়েছে, এই অপকর্মগুলো প্রকাশ্যে আসার পরেও গণমাধ্যমে, শুধু জাতীয় না আন্তর্জাতিক গণমাধ্যমে আসার পরেও পার্শ্ববর্তী দেশ ভারত কি করে তাকেই বা আওয়ামী লীগকেই ওন করে, সেই ওনের জায়গাটায় অন্য দলগুলো বিএনপি সহ কেন আপনারা যেতে পারছেন না বা যাওয়ার চেষ্টা করে? আমরা দেখেছি যে মাঝে মাঝে করেছেনও। সেই প্রশ্ন থাকবে, তবে একটি বিরতি থেকে ফিরে উত্তরটা নিব। আবুল কালাম আজাদ মজুমদার, আপনার কাছে একটু আসতে চাই। তা হচ্ছে যে আমরা এতদিন জেনে আসছিলাম কিছু বিষয়, সাথে সাথে পার্শ্ববর্তী দেশ ভারতের গণমাধ্যম বা কিছু রাজনৈতিক দলও কিন্তু বলে আসছিল যে আমাদেরকে তারা খাওয়ায়, আমাদেরকে তারা পড়ায়, সব কিছু তারাই করে। আমি ঠিক জানি না যে ওনাদের দেশ থেকে যখন আমাদের দেশে কোনো কিছু রপ্তানি করে সেগুলো মানে ওনারা কি ফ্রি দেয় কিনা, সেই প্রশ্ন আমাদের বাংলাদেশে রয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের মানুষ, সাধারণ মানুষ কিন্তু জানতে চায় যে আমার এই বাজারের এই যে দ্রব্যের যে মূল্যগুলো, সেটা নিয়ন্ত্রণের ক্ষেত্রে ভারতের সাথে এই যে একমুখী আচরণ হাসিনাকে পক্ষ নিয়ে আমাদের রপ্তানি আমদানি এইগুলো প্রভাব যে পড়েছে, সেখানে আসলে আমাদের নিত্যপণ্যের উপর কোনো প্রভাব পড়বে কিনা, সামনে রমজান আসছে, সেগুলো নিয়ে সরকার আসলে কি চিন্তা করছে? ইতিমধ্যে আমরা দেখেছি যে ভারতের কৃষকরা কিন্তু বাংলাদেশে রপ্তানি করতে না পেরে তাদের ন্যায্য মূল্য পাচ্ছে না। মহারাষ্ট্র এবং পশ্চিমবঙ্গের কৃষকরাও বিক্ষোভ করেছে। ধন্যবাদ আপনাকে। এই আমদানি রপ্তানির বিষয়টা কিন্তু আসলে পারস্পরিক নির্ভরশীলতার বিষয়, এটা কোনো একটা একক দেশের বিষয় না। আপনি চাইলেন আর আপনি বলে দিলেন যে আমি কালকে থেকে আর অমুক দেশ থেকে কোনো আমদানি করব না, আবার এটা যদি আপনি বলেন যে আমি ওই অমুক দেশে কোনো রপ্তানি করব না, এগুলো আসলে বালখেল্য রাজনৈতিক কথাবার্তা। এটা অর্থনৈতিক যে স্বার্থ, যেটা এখন আপনার এই ইকোনমিক ডিপ্লোমেসিটা কিন্তু ওয়ার্ল্ডে খুব স্ট্রং। আপনার যে কোনো দেশেই যখন কোনো দেশের সাথে আসলে আলোচনায় যায়, তখন কিন্তু প্রত্যেকেই আসলে প্রথমত তার অর্থনৈতিক স্বার্থটাকে প্রাধান্য দেয়। প্রতিবেশী দেশগুলোর মধ্যে রাজনৈতিক কিছু বিষয় থাকে, এই অল্প কিছু দেশের মধ্যে রাজনৈতিক কিছু আলোচনা ছাড়া
ম্যাক্সিমাম দেশই যখন অন্য একটা দেশের সাথে কথা বলে, সে দেখে যে আমি এই দেশের সাথে বাণিজ্যিকভাবে কীভাবে লাভবান হতে পারি, কীভাবে সে আমার দেশে ইনভেস্টমেন্ট বাড়াতে পারে, তার কোনো টেকনোলজি আমি আমার দেশে এনে আমি আমার দেশকে উন্নত করতে পারি কিনা, বা আমার দেশের জনশক্তি তার দেশে রপ্তানি করতে পারি কিনা, ইত্যাদি বিষয়। তো এই যে অর্থনৈতিক স্বার্থ, এটা অন্য দেশের ক্ষেত্রে বাংলাদেশের বেলায়, বাংলাদেশে এবং অন্য একটা দেশের ক্ষেত্রে যেভাবে প্রযোজ্য, আমি মনে করি ভারতের ক্ষেত্রে একইভাবে প্রযোজ্য। আমাদের পণ্যের প্রয়োজন, আমরা পয়সা দিয়ে অর্থনৈতিক যে রীতিনীতি, ব্যাংকিং খাতের যে রীতিনীতি, সেগুলো মেনে আমরা পণ্য আমদানি করব। এটা ঠিক যে ভারত যেহেতু আমাদের প্রতিবেশী, ভৌগোলিক নৈকট্যের কারণে ভারত থেকে যদি আপনি কিছু পণ্য আমদানি করেন, তাহলে হয়তো সেটা আমদানি খরচটা একটু কম পড়ে, তো সেক্ষেত্রে সেটার মূল্যটা একটু সহনীয় পর্যায়ে থাকে। কিন্তু ভারতের যে এই প্রভুসুলভ আচরণ বা রাজনৈতিকভাবে বাংলাদেশের উপর যে এই প্রভুত্ব দেখানোর যে টেন্ডেন্সি, এটার কারণে বাংলাদেশের আসলে অন্তর্বর্তী সরকার, আগের সরকার আসলে কখনোই ভারতের বাইরে কোনো কিছু চিন্তা করতে পারে না, কিন্তু এখন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার আমি যেটা দেখেছি কাছে থেকে কাজ করে, যে বিকল্প বাজারের জন্য কাজ করছে। বিকল্প বাজার কিভাবে আমরা কোনো বিকল্প মার্কেট থেকে কিভাবে আমাদের একই রকম খরচের বাড়তি খরচ না চাপিয়ে কিভাবে পণ্য আমদানি করতে পারি আমাদের প্রয়োজনীয়, সেরকমভাবে চিন্তা করা হচ্ছে। পাশাপাশি আর আপনার যে রপ্তানির যেটা যদি বলেন, আমাদের এমনিতেও খুব বেশি পণ্য ভারত কিন্তু আমদানি করে না। আমদানি এবং আমাদের ট্রেড ব্যালেন্সটা কিন্তু একেবারেই পুরোপুরি এককভাবে ভারতের অনুকূলে। প্রায় $13 বিলিয়ন পণ্য ভারত বাংলাদেশে প্রতি বছর আসলে রপ্তানি করে। আপনি যদি বলেন আমরা হচ্ছে ক্রেতা, তারা হচ্ছে বিক্রেতা, স্বাভাবিক নিয়মে কিন্তু ক্রেতাকে সম্মান করার কথা। আমরা ক্রেতা হলেও সেই সম্মানটাও ভারতের কাছ থেকে পাই না। আমাদের দেশের মানুষ কিন্তু যথেষ্ট পরিশ্রম করেই কিন্তু আমাদের দেশে যে মানব উন্নয়ন যেটুকু হয়েছে স্বাধীনতার পর থেকে, যে এখন পর্যন্ত মানুষ তার যে ভাগ্য উন্নয়নটা করেছে, এটা কিন্তু আসলে নিজের পরিশ্রমে, ব্যক্তির চেষ্টায়। যতটা না সরকারি উদ্যোগ ছিল, তার চেয়ে অনেক বেশি ছিল ব্যক্তিগত পর্যায়ে উদ্যোগ। মানুষ তার ভাগ্যটা পরিবর্তন করেছে পরিশ্রম করে, এবং তাদের চেষ্টাতেই বাংলাদেশের অর্থনীতি আস্তে আস্তে বড় হয়েছে। আমাদের মানুষের ক্রয় ক্ষমতা প্রতি বছরই একটু একটু করে বেড়েছে। আমাদের এই ক্রয় ক্ষমতার যে বৃদ্ধি, এটা ধারাটা যদি অব্যাহত থাকে, আমার বিশ্বাস তাহলে যে কোনো বিক্রেতা, সেটা ভারত বা অন্য যে কেউ হয়, যেহেতু আমরা পয়সা দিয়ে কিনবো, তারা আমাদেরকে আমাদের প্রাপ্য সম্মানটুকুও দিতে হবে ক্রেতার, পাশাপাশি তাদেরকে আমাদের সাথে তাদের পণ্য বিক্রি করার জন্য দেন দরবার করতে হবে। আমরা যতটা না ক্রেতা হিসাবে তাদের সাথে দেন দরবার করবো, তার চেয়ে অনেক বেশি দেন দরবার বিক্রেতা হিসাবে তাদেরকে আমাদের সাথে করতে হবে, এবং সেই দিন আমি মনে করি সামনে সমাগত। জি, ব্যারিস্টার রুবিন ফারহানা, যে প্রশ্ন রেখে বিরতিতে গিয়েছিলাম সেই প্রশ্নের উত্তরটা চাই। হ্যাঁ, প্রশ্ন ছিল এত অপকর্মের পরও ভারত কেন হাসিনাকে সমর্থন করে। প্রশ্নের উত্তরটি খুব সোজা সাপটা। হাসিনাকে ভারত সমর্থন করে কারণ হাসিনার মতন এত অনুগত, বিশ্বস্ত এবং নিজের স্বার্থ জলাঞ্জলি দিয়ে ভারতের স্বার্থ রক্ষা করবার মতন কর্মচারী ভারত আর দ্বিতীয়টি খুঁজে পাবে না। বাংলাদেশে আর কোনো রাজনৈতিক দল, আমি একেবারে মনে প্রাণে বিশ্বাস করি, সেটা যে শুধুমাত্র বিএনপি তা নয়, অন্য কোনো রাজনৈতিক দলও হাসিনার মতন সার্ভিস ভারতকে দেবে না। খড়ের পাশে ছোট্ট নেপাল, আমাদের দক্ষিণ এশিয়ায় দুটো দেশই মাত্র আছে যারা হিন্দু সংখ্যাধিক্য, একটা হচ্ছে নেপাল, একটা হচ্ছে ভারত। যদিও দুটো তাদের কনস্টিটিউশন অনুযায়ী সেকুলার কান্ট্রি, বাট দুটোতেই হিন্দু সংখ্যাধিক্য বেশি। নেপালও কিন্তু ভারতের তাবেদারি বন্ধ করেছে বহুদিন হলো। শ্রীলঙ্কা একদম মুখের উপর জবাব দিয়েছে, মালদ্বীপ মুখের উপর জবাব দিয়েছে। আপনি ভুটানের দিকে তাকান, ছোট্ট একটা দেশ, পাহাড়ি দেশ, ল্যান্ডলক কান্ট্রি, তারপরেও কিন্তু ভুটান তার ভারতের চোখে চোখ রেখে কথা বলে। আর পাকিস্তান তো ভারতের চিরশত্রুই। সো দক্ষিণ এশিয়ায় এতদিন পর্যন্ত শেখ হাসিনার সরকার ছিল একমাত্র সরকার যে এক্সট্রা মাইল না, এক্সট্রা শত শত মাইল গেছে ভারতের স্বার্থকে রক্ষা করতে গিয়ে, এবং নিজের দেশের স্বার্থের বিরুদ্ধে গিয়ে বহু পদক্ষেপ নিয়েছে। আমি অসংখ্য উদাহরণ দেখাতে পারবো যেখানে দেশের স্বার্থকে প্রায়োরিটি না দিয়ে ভারতের স্বার্থ দেখানো হয়েছে। ফর এক্সাম্পল আদানির কাছ থেকে বিদ্যুৎ কিনবার অর্থটা কি এত চড়া দাম দিয়ে? কারণ আদানি হচ্ছে মোদির সবচেয়ে ঘনিষ্ঠ সহযোগী, এবং আদানিকে নিয়ে তো ভারতের ভেতরে রাহুল গান্ধী কথায় কথায় আদানির বিরুদ্ধে আওয়াজ তোলে, কিন্তু সেই আদানি আর কোথাও ব্যবসা করতে পারুক না পারুক, ভারতের বাইরে যদি আর কোথাও ব্যবসা করে সেটা হচ্ছে বাংলাদেশে। সো এইভাবে নিজের দেশের স্বার্থকে সেকেন্ডারি করে, টার্সিয়ারি করে ভারতের স্বার্থকে প্রাধান্য আর কোনো দক্ষিণ এশিয়ার আর কোনো দেশ দেবে না। সে কারণেই যে কোনো নেতা, যে কোনো দলের উপরেই ভারত সবসময় শেখ হাসিনাকেই প্রাধান্য দিয়ে এসছে। আপনি দেখেন, শেখ হাসিনা যখন বাংলাদেশ থেকে পালিয়ে গেল, এটা তো আমাদের অভ্যন্তরীণ ব্যাপার, তাই না?
আমার দেশে আমি কাকে শাসক হিসেবে মানবো, রাখবো, কাকে আমি দেশ থেকে বিদায় করব, এটা আমার দেশের 17 কোটি মানুষের সিদ্ধান্ত। কিন্তু ভারত এতটাই উন্মাদের মতো আচরণ শুরু করলো যাতে মনে হলো ভারত বোধহয় তার একটা মানে অঙ্গরাজ্য হারিয়ে ফেলেছে। এবং আসলে প্র্যাকটিক্যালি তো বাংলাদেশকে অঙ্গরাজ্য হিসেবেই ট্রিট করা হয়েছে। প্র্যাকটিক্যালি তো বাংলাদেশ একটা মানে কলোনি ছিল ভারতের, একটা প্রদেশ ছিল ভারতের। তো ভারতের মধ্যে সেই উন্মাদনা আমরা কিন্তু দীর্ঘ সময় লক্ষ্য করেছি। এবং হাসিনার বয়ানকে স্টাবলিশ করবার চেষ্টা, বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের উপর মারাত্মক টর্চার হচ্ছে। আমি যদি প্রশ্ন করি ভারতের সংখ্যালঘুরা কেমন আছে, ভারতে কেবলমাত্র গরুর মাংস রাখবার সন্দেহে কুপিয়ে মুসলমান মারা হয় নাই। ভারতে বাবরি মসজিদ কিভাবে ভাঙা হয়েছে। এখন শুনছি আপনার আজমির শরীফে একই ধরনের নাটক তারা সাজাচ্ছে। ভারতে কেবলমাত্র মুসলমান হবার কারণে যেই ভাষায় তাদেরকে একেবারে সেকেন্ড ক্লাস সিটিজেনের মতন বিজেপি সরকার ট্রিট করে, ভারতের কি কোনো মানে অধিকার আছে অন্য দেশের সংখ্যালঘু নিয়ে কথা বলবার? ভারতে কিছুদিন আগে মণিপুরে, এখনো চলছে, তাও যদি সত্যি হতো, আপনার খ্রিস্টান এবং হিন্দুদের মধ্যে যেই দাঙ্গা, যেটা মানে দিনের পর দিন কন্টিনিউ করেছে, যেটা বলা হচ্ছিল যে সেই 23 সালের রিপোর্ট বিবিসি বলছে যেটা গৃহযুদ্ধের দিকে যাচ্ছে, সেই ভারত কোন মুখে আরেক দেশের সংখ্যালঘু নিয়ে মিথ্যাচার করে? তো এই প্রশ্নগুলো তো আসলে আসে, তাই না? যুগের পর যুগ, শত শত বছর ধরে দলিতরা ভারতে কেমন আছে, এই প্রশ্ন যদি আমি তুলি, কি জবাব দেবে ভারত? সো ভারত আসলে অনেকটা মাথা খারাপের মতো অবস্থা হয়েছে। ভারতের দোষ আর কি দেব, বেচারা তার সবচেয়ে মানে কাছের কর্মচারীকে হারিয়েছে। তো এটা তার জন্য একটা বিরাট ধাক্কা তো বটে, এবং এটা ভারত নিজের একটা ফেইলিয়ার হিসেবে নিচ্ছে, এটাকে তার একটা ব্যর্থতা। বিকজ 14, 18, 24 ভারতের সরাসরি মদদে শেখ হাসিনা চেয়ারে, ভারতের সরাসরি মদদে 300 আসনে আওয়ামী লীগের সংসদ সদস্যরা, ভারতের সরাসরি মদদে সরকার গঠন করেছে আওয়ামী লীগ। সেই জায়গা থেকে যখন হঠাৎ করে তার সবচেয়ে বিশ্বস্ত কর্মচারী একটা হেলিকপ্টারে করে 14টা সুটকেস নিয়ে এসে হাজির হয়ে বলে দোয়ার খুলো, ভারতের তো আসলে বিচলিত হওয়া ছাড়া আর কি বা ভারত করতে পারে? জি নিশ্চয়ই, আমি আপনার কথা শুনলাম। আমি আবার একটু আবুল কালাম আজাদ মজুমদার আপনার কাছে ফিরি। আজকে গতকালকে থেকেই খুবই আলোচিত একটি বিষয়, যদিও ইতিমধ্যেই প্রেস উইং থেকে সেটি জানানো হয়েছে, তারপর আপনার কাছ থেকে একটু শুনি। কুমিল্লার 14 গ্রামে মুক্তিযোদ্ধা আব্দুল হাই ওরফে কানুকে গলায় জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করার ঘটনা নিয়ে সারা দেশে বিভিন্নভাবে নিন্দার ঝড় উঠছে। এই বিষয়টিকে আপনাদের পর্যবেক্ষণে কি এসছে? ধন্যবাদ। প্রথমত হচ্ছে যে আমরা কোনো মানুষকেই এ ধরনের হেনস্থা করা হোক সেটা আমরা সমর্থন করি না, এবং আমরা মনে করি যে যদি কেউ এ ধরনের অপমানের বা অপমানের শিকার হন বা অপদস্থ হন, তাহলে তার বিচার করা উচিত, এবং সেটা তদন্ত সাপেক্ষে যারা দোষী তাদেরকে বিচারের আওতায় আনা উচিত। এই ঘটনায় যিনি ভিকটিম, তেনার ক্ষেত্রেও আমরা আমাদের অবস্থান ইতিমধ্যেই পরিষ্কার করেছি। আপনি দেখেছেন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার দপ্তর থেকে আমরা প্রেস উইং আমরা বিবৃতি দিয়ে আমরা ঘটনার নিন্দা জানিয়েছি, এবং শুধু নিন্দা জানিয়ে নাই, আমরা আসলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা প্রশাসনের যারা দায়িত্বশীল আছেন স্থানীয় পর্যায়ে তাদের সাথে কথা বলেছি, এবং তাদেরকে এই ঘটনা তদন্তপূর্বক দোষীদেরকে শাস্তির আওতায় আনার অনুরোধ করেছি। তবে আমাদেরকে স্থানীয় প্রশাসন যেটা জানিয়েছেন সেটা উল্লেখ করেছি যে ভিকটিম যিনি, ওনার বিরুদ্ধে একাধিক মামলা আছে, যে মামলাগুলোতে উনি জামিনে আছেন। তো এর বাইরে আসলে আমাদের এই বিষয়ে এই মুহূর্তে বাড়তি মন্তব্য করতে আমি চাচ্ছি না। ওনার প্রায় 9টা না 10টা মামলা, হত্যা মামলা সহ অন্যান্য বেশ নির্যাতনের অভিযোগও শুনেছি। সেই অভিযোগগুলো কি আপনাদের কানে এসেছে, বা কোন ধরনের উনি অপরাধের সাথে জড়িত ছিল? এই যে কানু উনি, এটা আসলে আমাদের তো দেশের আসলে সব মানুষের ওই যে ভিডিওটা ভাইরাল হয়েছে সেখানে কিন্তু মানে তারা বলেছে যে মানে আমাদেরকে এলাকায় থাকতে দেওয়া হয় না, অতএব তুমিও থাকতে পারবে না। তো তাদের ক্ষোভের কারণটা, তারা ক্ষোভের প্রকাশটা হয়তো অশ্লীল ছিল, কিন্তু ক্ষোভের যে কারণটা সেটা কিন্তু তারা লুকায়নি। তারা ক্ষোভের কারণটা বলেছে যে তারা হয়তো দীর্ঘদিন এলাকায় থাকতে পারেনি, যে কোনো কারণেই হোক, হয়তো এই যিনি ভিকটিম এই ঘটনায়
তার সেখানে হয়তো কোনো ভূমিকা ছিল, এগুলো আসলে তদন্ত সাপেক্ষ বিষয়। এই মুহূর্তে আসলে এর বেশি কিছু আমি বলতে চাচ্ছি না বা আমার পক্ষে বলা সম্ভব নয়। জি ব্যারিস্টার রুমিন ফারহানা, আমাদের একদমই হাতে সময় কম, এই বিষয়টি আপনার পর্যবেক্ষণ কি? আসলে আমরা দেখেছি এর আগেও কিন্তু মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম, মুক্তিযোদ্ধা আব্দুল সালাম কিংবা মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা যিনি প্রয়াত, তাকে রক্ত ঝরতে, তো সেই চিত্রগুলো আমরা দেখেছি, নিন্দা জানিয়েছি। এখন মুক্তিযোদ্ধা আহত হলেও আমরা নিন্দা জানাচ্ছি, কিন্তু এই যে অভিযোগ, এই যে হেনস্থা করার অভিযোগ, তো মানে আওয়ামী লীগ হলে অপরাধ করলে আমরা সংখ্যালঘু বানিয়ে দেই, কিংবা আওয়ামী লীগ করলে তার মুক্তিযোদ্ধা হয়ে যাচ্ছে, সেই বিষয়গুলো আপনার পর্যবেক্ষণ কি আসছে? দেখুন, শুধু মুক্তিযোদ্ধা বলে না, বাংলাদেশের কোনো নাগরিককেই কোনো অপরাধে জুতার মালা গলায় চড়িয়ে ঘোরানোটা আইনসম্মত না। নিশ্চয়ই এটা বাংলাদেশের আইন অনুযায়ী এবং বাংলাদেশের যেই ধারা উপধারা আছে তার কোনোটাই এটাকে সমর্থন করে না। আমি দেখলাম ভিডিওটা, আমিও লক্ষ্য করেছি, এবং সেখানে তার বিরুদ্ধে যে মূল অভিযোগ সেটা হচ্ছে গত 15 বছরে তিনি এলাকায় একটা ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন। তিনি আওয়ামী লীগের একজন পদধারী নেতা, তিনি কৃষক লীগের সঙ্গে যুক্ত, এবং তিনি এলাকায় ও ভিন্ন মতের মানুষ বা তার সঙ্গে যার কোনো স্বার্থের দ্বন্দ্ব আছে তাকে তিনি এলাকা ছাড়া করতেন। এবং সে কারণেই সম্ভবত এই কথাটি তাদের ভেতর থেকে আসছে যে এলাকায় আমরা থাকতে পারি নাই এত বছর, এখন তোমাকেও আমরা থাকতে দিব না। আপনার মনে থাকবে ওবায়দুল কাদের বলেছিল, প্রায় বলতো এই কথাটা নেতাকর্মীদেরকে, যে একবার ক্ষমতা থেকে গেলে কেউ থাকতে পারবে না, সবাইকে পালাতে হবে। এই কথাটা উনি কেন বলতো? কারণ তিনি জানতো যে তার দলের লোকজনের দুষ্কর্ম কেন্দ্র থেকে ওয়ার্ড লেভেল পর্যন্ত দেশের মানুষকে অতিষ্ঠ করে ফেলা, দেশের মানুষকে তিক্ত করে ফেলা, দেশের মানুষকে ক্ষুব্ধ করে তোলা, এটা ওবায়দুল কাদের সাহেব বুঝেছিল। এবং আওয়ামী লীগের ইতিহাস এমনই ইতিহাস যে তাদের সময়ে সময় দেশ থেকে পালাতে হয়। মুক্তিযুদ্ধের আগেও আমরা দেখেছি আওয়ামী লীগের প্রধান পালিয়ে গেছেন পাকিস্তানে। এরপরে আমরা দেখেছি শেখ হাসিনার প্রত্যাবর্তন দিবস, শেখ হাসিনা 81 সালে ফিরে এসছেন, অর্থাৎ আবারও দেশ থেকে পালায় যাওয়া এবং তারপরে ফিরে আসা। আমরা দেখলাম 24 সালে তো তিনি একেবারে সবার চোখের সামনে দিয়ে পালালেন। সো আওয়ামী লীগ এমনই, যখনই ক্ষমতায় আসে মানুষকে এত বেশি তিক্ত করে ফেলে, মানুষকে এত বেশি ক্ষুব্ধ করে ফেলে, মানুষকে এত বেশি অত্যাচার করে যে মানুষের কাছ থেকে আসলে এটাই আসলে তাদের পাওনা বা প্রাপ্য হয়ে দাঁড়ায়। সো এখন তারা বিভিন্নভাবেই ডিফেন্ড করার চেষ্টা করতে পারে, কেউ বলতে পারে আমি মুক্তিযুদ্ধ, কেউ বলতে পারে আমি সংখ্যালঘু, বাট দিনের শেষে আমি মনে করি বাংলাদেশের সকল নাগরিকই আইনের চোখে সমান, কোনো নাগরিকই এই ধরনের আচরণ প্রাপ্য নয়। তিনি যা অপরাধ করেছেন দেশের প্রচলিত আইন অনুযায়ী ডেফিনেটলি তাকে বিচারের আওতায় আনা উচিত এবং তার বিচার হওয়া উচিত। অনেক অনেক ধন্যবাদ ব্যারিস্টার রুবিন ফারহানা, এবং অসংখ্য ধন্যবাদ আবুল কালাম আজাদ মজুমদার, আপনাদের দুজনকে ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে পরবর্তীতে। আমরাও আলোচকদের সাথে বলতে চাই, আসুন, যে বিজয় ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে এসেছে দীর্ঘদিনের আন্দোলনের পরে, সেই বিজয় ধরে রাখতে একটু ধৈর্য ধারণ করি এবং যারা অপরাধী তাদেরকে আইনের হাতে তুলে দেয়, নিজেরা আইন হাতে তুলে না নেই। যেমনটা বলেছিলেন দীর্ঘদিনের এই আপসীর নেত্রী বেগম খালেদা জিয়া, আহ্বান জানিয়েছেন আপনাদের প্রতি তারেক রহমান, আহ্বান জানিয়েছেন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান সহ সকল জাতীয় নেতৃবৃন্দ। আসুন সবাই মিলে দেশ গড়ার কাজে এগিয়ে যাই, একটু হলেও ভূমিকা রাখি। আল্লাহ হাফেজ।